লোকসভা নির্বাচনে আমরা বামপন্থীরা দিল্লিতে সরকার গড়ব, এই মিথ্যাচার তো আমরা করি না। কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে একটা মানে কি বলবো স্ট্যান্ড পয়েন্ট। 24-এর নির্বাচনে আজকে আমাদের রাজ্যে তৃণমূল বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করো, দিল্লিতে বিজেপিকে হারাও, এবং আগামী 26 হচ্ছে আমাদের পাখির চোখ, এবং আমরা মনে করি আমাদের ফলাফল ভালো হবে, আমাদের রাজ্যও ভালো হবে। তারপরে এদের নেতা কারা? শুধু কি শেখ শাহজাহান, শঙ্কর আড্ড, তারপরে কালীঘাটের কাকু, তারপরে এই যে বালু, কেষ্টা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তারপরে জীবন সাহা, এই যে যদি একটার পর একটা নাম বলতে হয়, গোটা রাজ্যে মানে কয়েকশো তৃণমূল নেতা কর্মীর নাম বেরিয়ে আসবে। এবং ইডি সিবিআই সঠিকভাবে যদি নিরপেক্ষ তদন্ত করে, যদি দিদি ভাই মোদি ভাইয়ের যদি সেটিং না থাকে, তাহলে মন্ত্রিসভার 2-1টা বাদ দিয়ে সবগুলোর জেলে যাওয়ার কথা। একটু আপাতমস্তক দুর্নীতিতে এরা ডুবে গেছে। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকে দেখেছেন যে প্রত্যেকটি মিডিয়া চ্যানেলে দেখিয়েছে যে তৃণমূলের মুখপাত্র সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন। এই সিস্টেমে তিনি মিসফিট, এরকমটাই তিনি টুইট করেছেন। তো প্রিয় দর্শক, ঠিক লোকসভা ইলেকশনের প্রাক মুহূর্তে কুণাল ঘোষের পদত্যাগ, তার আগে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের কথা যদি বলি, প্রত্যেকে একে একে জেলের সেই কোঠরিতে ঢুকছেন। ঠিক এই মুহূর্তে কুণাল ঘোষের পদত্যাগ, প্রিয় দর্শক, লোকসভা ইলেকশনে এর কতটা প্রভাব পড়বে, এবং এই ক্ষেত্রে বামফ্রন্ট কি, তাদের দলের কি কিছু ফায়দা হবে? তাদের দল কি আগের জায়গায় ফিরে আসা একটা জায়গা করে নিতে পারবে? ঠিক এই রকম আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম প্রাক্তন মন্ত্রী, বনমন্ত্রী অনন্ত রায়ের কাছে। তিনি কি বললেন এই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে, সন্দেশখালী থেকে শুরু করে গতকালকের নরেন্দ্র মোদীর যে তিনি এসেছিলেন এই রাজ্যে, এবং সন্দেশখালী নিয়ে তৃণমূল দলকে পুরো তুলোধনা করেছেন। গোটা রাজ্যের যে একটা বেসামাল অবস্থা, তৃণমূলের বেসামাল অবস্থার কথা আমি বলছি, এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির যে একটা সেটিং, সেটাও কি নষ্ট হতে চলেছে, নাকি পুরোটাই নাটক? আজকের মন্তব্য তিনি করেছেন আমাদের বেঙ্গল বিটের চ্যানেলে। আমরা তুলে ধরবো তার মূল্যবান বক্তব্য, শোনাবো আপনাদের। চলুন। তৃণমূলের মুখপাত্র সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন দুটো পদ থেকে, এবং বলেছেন যে সিস্টেমে আমি মিসফিট। এইরকম মানে সামনেই লোকসভা ইলেকশন, এরকম একটা পরিস্থিতির মধ্যে এটা কি আপনাদের সামনের ইলেকশনে আপনাদের কোনো লাভ কিছু হবে? তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যে কুণাল ঘোষ বলেছিল সারদার বস্তা বস্তা টাকা মমতার বাড়িতে অক্ষত অবস্থায় আছে, এবং প্রায় 3 মাস তো না, বোধহয় 3 বছর, আমার ঠিক মনে পড়ছে না, যে জেলে কাটালেন। এবং ইডি সিবিআই যদি নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যেতে পারতেন, তাহলে তো জেলখানায় থাকার কথা। এইরকম একজন বলা যায় যে বিতর্কিত ব্যক্তি, এটা তৃণমূল দলের মুখপাত্র হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে ওদের তো আবার আদি নব ইত্যাদি নিয়ে টালমাটাল অবস্থা চলছে। আর কুণাল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি, আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আবার যারা বলা যায় যে বয়সে প্রবীণ, তারা আবার দিদিকে হাওয়া দিচ্ছে। এটা একটা দলীয় বিষয়, নানা কারণেই হয়তো কুণাল হয়তো সর্ষে ভূত দেখছেন, সেই কারণেই হয়তো তিনি ইস্তফা দিয়েছেন।
তবে তৃণমূল দল গোটা রাজ্যে আজকে মানুষের কাছে আজকে চিহ্নিত হয়েছে এবং মানুষের ঘৃণা প্রতিদিন তৃণমূল দল নেতা কর্মীদের উপরে বাড়ছে। এটি কি দল? এই যে এখন শুরু হয়েছে সন্দেশখালি থেকে, হ্যাঁ, এই যে পিঠা বানানোর অফিসে গিয়ে গল্প, হ্যাঁ, তারপরে এদের নেতা কারা? শুধু কি শেখ শাহজাহান, শঙ্কর আড্ড, তারপরে কালীঘাটের কাকু, তারপরে এই যে বালু, কেষ্টা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তারপরে জীবন সাহা, এই যে যদি একটার পর একটা নাম বলতে হয়, গোটা রাজ্যে মানে কয়েকশো তৃণমূল নেতা কর্মীর নাম বেরিয়ে আসবে। এবং ইডি সিবিআই সঠিকভাবে যদি নিরপেক্ষ তদন্ত করে, যদি দিদি ভাই মোদি ভাইয়ের যদি সেটিং না থাকে, তাহলে মন্ত্রিসভার দুই একটা বাদ দিয়ে সবগুলোর জেলে যাওয়ার কথা। একটু আপাতমস্তক দুর্নীতিতে এরা ডুবে গেছে। কোনটার সাথে এরা যুক্ত নেই? গরু পাচার, নারী পাচার, শিশু পাচার, সোনা পাচার, এটা একটা দল। আর এরা ভাবছে গোটা রাজ্যের যত সমাজ বিরোধী ক্রিমিনাল এদেরকে সংগঠিত করে, এদের দিয়েই তারা সমস্ত পুলিশের বড় একটা অংশকে দলদাসে পরিণত করে মানে চোখ রাঙিয়েই গোটা বাংলার মানুষকে শাসন করবে। মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখতে পাচ্ছে। আর মমতা ব্যানার্জির এমন ভাব, এই লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে দিলাম, তারপরে এই যে 100 দিনের কাজের টাকা, নির্বাচনের আগে কেন কেন্দ্রের থেকে টাকা দেওয়া হলো? কেন্দ্রেরও ঘাটতি, তুমি টাকা দিলে তার হিসাব নেবে না? তো রতনে রতন চেনে, হ্যাঁ, সেটা আমাদের জনগণের তো ট্যাক্সের টাকা। 6 লক্ষ কোটি টাকার উপরে মমতা ব্যানার্জির ঋণ, কাজে এই টাকা, এবং এটাতেও আমরা যা খবর পাচ্ছি যে তৃণমূলের পরিবারের কারো 2 জন, কারো 3 জনের নামে এই টাকা ব্যাংকে ঢুকে গেছে। আবার কিছু 100 দিনের যারা কাজের টাকা পাবেন, হ্যাঁ, সেখানেও আবার তাদের ওই ক্যাম্প করে ফর্ম ফিল আপের নাম করে মনে হচ্ছে যে টাকাটা যেন তৃণমূল দলেই দিচ্ছে। যেন মানুষ ধীরে ধীরে বুঝতে পারবেন শুধু কুণাল ঘোষ কেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে রাজ্যের তৃণমূল দলের যে সুপ্রিমো, ডাইনে বায়ে পিছনে সামনে যেদিকে তাকাবেন তৃণমূলের সঙ্গে আর কেউ নেই। সামনে লোকসভা ইলেকশনে বামফ্রন্টের রাজ্যের যে একটা পরিস্থিতি চলছে, বামফ্রন্টের কিছু কি লাভ হবে? নিশ্চয়ই লাভ হবে। মানুষ আজকে অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, আর বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক মেরুকরণ করার একটা স্বপ্ন দেখছে। ওই রামের আর কে জয়ধ্বনি দিয়ে জয় শ্রীরাম বলে মানুষের মধ্যে একটা ধর্মীয় আবেগ তৈরি করবার এটা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে। এটাতেও প্রধানমন্ত্রী নিজের মনকে বিশ্বাস করতে পারছে না। যারা বলেছিলেন যে নীতিশকে কোনোদিনই আর বিজেপিতে ফেরানো হবে না, আর অঙ্ক মিলছে না, স্বাভাবিকভাবে জানতানভাবে নীতিশ কুমারকে দলে ফেরাও। মহারাষ্ট্রে, বিভিন্ন রাজ্যে, কর্ণাটকে নানা ষড়যন্ত্র করছে। এটাই হচ্ছে বিজেপি দল। কালকে মোদি পুরো মমতাকে বা তৃণমূলকে, মমতাকে এবার আর নাম উচ্চারণ করেনি, তৃণমূল দলটাকে পুরো একদম একরকম তুলোধনা করলো। এটা তো নাটক। কোথাও কি সেটিং এর গন্ডগোল চলছে? এটা তো নাটক, কিছু না। আমরা যাত্রাপালার গান আগে শুনতাম না, রাম রাবণ মঞ্চে গিয়ে তুমুল যুদ্ধ, তারপর যখন মঞ্চের থেকে গ্রিন রুমে আসতো একটা সিগারেট ধরিয়ে রাবণও খাচ্ছে রামও খাচ্ছে। মমতা ব্যানার্জি এবং আজকে নরেন্দ্র মোদীর এই যে একজন আর একজনের বা একটা দল আর একটা দলের সম্পর্কে বিষোদ্গার করছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে আমরা হচ্ছি বিকল্প। বাস্তবে তো একই গোডাউনের মাল। এই নিশীথ বাবু তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিল, তারপরে যেটা বড় সকাল থেকে গলা ফাটিয়ে চিৎকার করে ঘুরছেন বিধানসভার বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী, এ তো জেলে থাকার কথা। সারদা চিটফান্ডের টাকা তো হাত পেতে নিয়েছে। এটা হচ্ছে সেটিং। অর্থাৎ তৃণমূল থেকে গিয়ে কেউ বিজেপির মন্ত্রী হচ্ছে, আবার বিজেপির থেকে তৃণমূলে এসে কেউ তৃণমূলের মন্ত্রী হচ্ছে। বাবুল সুপ্রিয় সেই গান মমতা ব্যানার্জিকে নিয়ে এখন লেজ গুটিয়ে বাবুল সুপ্রিয় যখন দেখলেন যে বিজেপিতে তার ঠাঁই হচ্ছে না, মন্ত্রী আর থাকছে না, লেজ গুটিয়ে তৃণমূলে এসে মন্ত্রী হন। এদের হচ্ছে পদ চাই এবং চেয়ার চাই, যে চেয়ারটায় বসলে পড়ে আমি মানুষকে বিভ্রান্ত করে আমি কত টাকা কত সম্পত্তি বাড়াতে পারবো। যাহা তৃণমূল তাহা বিজেপি। এগুলোতে আমরা বামপন্থীরা কর্ণপাত করছি না। মূলত মোদী দেশ বিক্রি করে দিচ্ছে, আদানি আম্বানিদের টাকার পাহাড় তৈরি করছে, আর মমতা সমস্ত লুটেরাদের তার দলে জায়গা দিয়ে গোটা বাংলাটাকে শ্মশানে পরিণত করছে। দুটো শত্রুর বিরুদ্ধেই আমাদের আওয়াজ বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে একই মঞ্চে দাঁড় করিয়ে বাংলায় দুটো শক্তিকে পরাজিত করো, মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার কায়েম করো, আর দিল্লিতে এই যে মোদী যে দেশটা বিক্রি করে দিচ্ছে, সর্বনাশ করছে, ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের যেটা হচ্ছে স্তম্ভ। আজকে আরএসএস এর যে হুঙ্কার, যে যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী, এটা করতে পারে না। তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি আরএসএস এর বিজেপির দলের হয়ে 22শে জানুয়ারি যে ইতিহাস তৈরি করলেন ভারতবর্ষে, আগামী দিনে মানুষ ক্ষমা করবে না। হ্যাঁ, এবং রামচন্দ্রের উপরও ভরসা করতে পারছে না। তিনি এখন সমুদ্রের তলায় গিয়ে এখন ওই কৃষ্ণের জপ তপ শুরু করছেন, যে একবার রাম একবার কৃষ্ণ। পুরো নাটক চলছে, এসব নাটক মানুষকে অর্থাৎ আধ্যাত্মিক লাইনে। হ্যাঁ, আজকে বিজ্ঞানের এত উত্তরণ গোটা আজকে রাষ্ট্রে, বিজ্ঞানীরা আজকে তার এত নানাবিধ যে গবেষণা আবিষ্কার, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মধ্যযুগীয় ব্যবস্থায় গিয়ে তিনি এখন ভগবানকে ডাকো, শ্রীরামকে ডাকো। এতে কি বেকারদের চাকরি হবে? জিনিসপত্রের দাম কমবে? কৃষক তার ফসলের দাম পাবে? শ্রমিক তার অধিকার পাবে? এটাই হচ্ছে বাস্তবতা। এই জায়গায় হচ্ছে আরএসএস, বিজেপি, তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর মতাদর্শগতভাবে আমাদের হচ্ছে পার্থক্য। আমরা মানুষের জন্য কাজ করি, গরিব মানুষের আরো অধিকার চাই, শ্রমজীবী মানুষের আরো অধিকার চাই, আর ওরা বড় লোক আরো কত তাড়াতাড়ি বড় হতে পারে, অর্থনীতিকে কবজা করে অর্থনীতিটাকে একদম মানে বলা যায় যে কি বলবো, আজকে অর্থনীতির বেহাল অবস্থা গোটা ভারতবর্ষে আমাদের রাজ্যে। তো আগামী লোকসভা নির্বাচনে আমরা বামপন্থীরা দিল্লিতে সরকার গড়ব, এই মিথ্যাচার তো আমরা করি না। কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে একটা মানে কি বলবো স্ট্যান্ড পয়েন্ট। 24-এর নির্বাচনে আজকে আমাদের রাজ্যে তৃণমূল বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করো, দিল্লিতে বিজেপিকে হারাও, এবং আগামী 26 হচ্ছে আমাদের পাখির চোখ। এবং আমরা মনে করি আমাদের ফলাফল ভালো হবে, আমাদের রাজ্যও ভালো হবে। ওই যে শূন্য শূন্য বলছে না, হ্যাঁ, এবার যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে লাইনে দাঁড়িয়ে ভোটে, হ্যাঁ, মানুষই তো রায় দেবে, মানুষ তো ইতিহাস তৈরি করে। এবার সিপিআইএম বামপন্থীরা শূন্যে থাকবে না, এরা সর্ষের ফুল দেখবে। সন্দেশখালীর মানুষ আজকে, সন্দেশখালীর মায়েরা বোনেরা, হ্যাঁ, আজকে রাস্তায় দাঁড়িয়ে তাদের যে অত্যাচার, মেয়েদের উপর যেভাবে বর্বরোচিত অত্যাচার করেছে, সালিশি সভার নামে তৃণমূল তার নেতা, কিন্তু মহিলারা প্রকাশ্যে বলছে তাকে উলঙ্গ করা হয়েছে। এ কোন বাংলা, এ কোন সরকার পশ্চিমবাংলায় চলছে? আজকে নারী জাগরণ যখন তৈরি হয়েছে, তৃণমূলের ভবিষ্যৎ খুব অন্ধকার, এটুকুই বল। এই সন্দেশখালীর এই যে ঘটনা, প্রায় 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে ধরা হলো। ওটা শেখ শাহজাহান তো ওটা পশ্চিমবাংলায় শয়ে শয়ে আছে। এবং এই শাহজাহানকে তো যখন তার এগেনস্টে যখন হলো থানায়,
যদি নিরপেক্ষ পুলিশ থাকতো, তা যদি আইন শৃঙ্খলাকে তারা রক্ষা করার জন্য যে ইউনিফর্মটা পরে পুলিশের চাকরি করছে, তাদের উচিত ছিল প্রমাণ করা শাহজাহানকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা। 56 দিন এই যে অ্যারেস্ট হলো, এর পেছনে আমরা যেটা ভাবছি যে অনেক ইতিহাস। এই বিচার ব্যবস্থা একজন অপরাধীকে আড়াল করার জন্য, এটা মানুষের আইওয়াস করার জন্য হয়তো গ্রেপ্তার হয়েছে। কারণ পশ্চিমবাংলার পুলিশ, পশ্চিমবাংলার সিআইডি ইত্যাদি পশ্চিমবাংলার মানুষ এদের বিশ্বাস করে। সিআইডি এর উপরও সেই ভরসাটা নেই। এরা যতটা করছে হাইকোর্টের রায়ের ভিত্তিতে করতে বাধ্য হচ্ছে, কিন্তু সেই রকম তৎপরতা এদের নেই। তা যদি হতো, এই অভিষেককে নিয়ে তো নাটক হলো, আবার দিদি দিল্লিতে গেলেন, এই দেব নুসরত, মানে কে নেই। এই আমাদের জেলায় যদি ধরি, কুচবিহার জেলা, যারা প্রাক্তন বর্তমান যারা আজকে মন্ত্রিসভায় আছেন, প্রাক্তন বিধায়ক, যদি তাদের নেতারা নিরপেক্ষ তদন্ত যদি হয়, এক আধটা বাদ দিয়ে এরা কেউ জেলের বাইরে থাকার কথা নয়। এ তো আমাদের কথা নয়, মানুষ আজকে বলছে। এটাই গোটা বাংলার হচ্ছে আজকে চিত্র। শাহজাহানকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, দেখে মনে হচ্ছে শাহজাহান ধরে সে ভিআইপি, আর পুলিশ হাত কতলাচ্ছে। এই মেরুদণ্ডহীন দৃশ্য তো পুরো ভাইরাল হয়ে গেছে। এ তো মেরুদণ্ডহীন পুলিশ। যে পুলিশ অফিসাররা থানায় বসে থাকে, আর তৃণমূলের মস্তান বাহিনী গিয়ে থানায় টেবিল চাপড়ায়, আর বাংলার পুলিশ এত মেরুদণ্ডহীন, এদেরকে মানে এদের অধিকারটাই কেড়ে নেওয়া হয়েছে। কেউ টেবিলের তলায় লুকায়, কেউ থানার থেকে বের হয়ে পাশে বিভিন্ন দোকানে গিয়ে শাটার নামিয়ে দিয়ে আত্মরক্ষা করে। কোন পুলিশ? এ পুলিশ দিয়ে বাংলার নিরাপত্তা রক্ষা হবে? যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওই যারা হচ্ছে মানে সমাজ বিরোধী, তাদের থানায় গিয়ে তাদের করে বের করে আনেন। এই ইতিহাস অনেক বললে সারাদিন চলে যাবে। এইরকম একটা দল মানে পশ্চিমবাংলায়, তার ইতিহাসে বাংলার মানুষ এর আগে দেখেনি। স্যার, ইনসাফ যাত্রা হলো, কি মনে হচ্ছে যে নতুন মুখ আমরা তো বলেছি এরা হচ্ছে যৌবনের ব্রিগেড। শুধু যুবরা করেছে, সঙ্গে ছাত্ররা তাদের সঙ্গে ছিল। তো ব্রিগেড প্রমাণ করে দিয়েছে যে তরুণরা পারে। কারণ আমরা সিপিআইএম, আমরা তো সেইভাবে আমরা শুধু নজর রেখেছি। তো দেখলাম যে বাংলার এই যে বলা যায় যে যুব জাগরণ ব্রিগেডে 7ই জানুয়ারি একটা নতুন ইতিহাস, এবং আজকে গোটা বাংলা জুড়ে আজকে বিশেষ করে যারা এসএফআই ডিএফআই করছে, এরা নতুন ব্লাড, যেভাবে মানুষ এদের প্রতি আকৃষ্ট হচ্ছে, যুব সমাজ আকৃষ্ট হচ্ছে। কারণ ওদের মতো কান কাটা, ঠ্যাং কাটা, হাত কাটা এটা তো ছাত্র যুব সংগঠনে নেই। এই সমস্ত সংগঠনের একটা শৃঙ্খলা আছে। তো স্বাভাবিকভাবে যুবরা বুঝতেছে যদি আমাদের অধিকার, যোগ্যতার ভিত্তিতে চাকরি এবং গণতন্ত্র এবং বাংলাকে যদি আমাদের বাঁচাতে হয়, তাহলে ডিওএফআই এসএফআই করা ছাড়া বিকল্প কোনো যুব সংগঠন নেই। এবং আজকে আমরা দেখছি গোটা বাংলা জুড়ে একটার পর একটা ওরা কর্মসূচি নিচ্ছে। এটা আমাদের জেলাতে আগামী 8ই মার্চ থেকে 11ই মার্চ ছাত্র যুবরা মোটামুটি ওরা চেষ্টা করছে এই 12টা ব্লক তারা জাঠা করবে, রাত্রিবাস করবে। বক্সিরহাট থেকে শুরু হবে 8 তারিখ, 11 তারিখ হলদিবাড়িতে গিয়ে শেষ হবে। এবং সেইখানে যেহেতু ছাত্র যুবরা এরকম একটা মানে একটা উদ্যোগ নিয়েছে, সামনে লোকসভা নির্বাচন, মেকিলিগঞ্জে সেখানে এই যৌবনের ডাকে জনতার সমাবেশ, সেখানে আমরা পার্টিও বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছি।
এবং মেখলিগঞ্জের অতীতের যে জমায়েত, 11-র জমায়েত একটা নতুন ইতিহাস তৈরি হবে। এবং আজকে বলা যায় যে যুব সমাজের আইকন মীনাক্ষী মুখার্জি, বলতে তো দ্বিধা নেই, সেই সমাবেশে সেই হচ্ছে প্রধান বক্তা। আমরা ভাবছি একটা নতুন ইতিহাস ওই দিন আমাদের জেলারই একটা প্রান্ত, শেষ প্রান্ত মেখলিগঞ্জ, এটা ছাত্র যুবরা সংগঠিত করছে। তার সঙ্গে গণতান্ত্রিক মানুষ, বামপন্থী মনোভাবাপন্ন মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ। আমরাও বলছি আপনারা এই যুব ছাত্রদের এই সমাবেশ, একটা ঐতিহাসিক সমাবেশে একটা আপনারা রূপ দিন, সকলে এই সমাবেশে অংশগ্রহণ করুন। আমাদের বিশ্বাস এটা সফল হবে। ঠিক আছে স্যার। তো প্রিয় দর্শক, কি মনে হলো প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়ের কথা শুনে? বামফ্রন্ট কি তাদের আগের জায়গায় ফিরে আসবে? এই যে তৃণমূলের টালমাটাল অবস্থা, ঠিক এই রকম মুহূর্তে বামফ্রন্ট কি তার আগের জায়গায় ফিরে আসতে পারবে? নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। তার আগে একটি কথা, ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন।